আপনারা দেখছেন নোটের লড়াই, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পোস্ট এডিটে আমাদের আজকের আলোচনায় আমরা শুনছিলাম যে বক্তব্য বিশ্বনাথ দা লাস্টে যে কথা বললেন, সে কথায় আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইকে ব্যবহার প্রসঙ্গে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থেকেছে তারা ব্যবহার করেছে, আর বিরোধীরা বলে গেছে যে তারা ব্যবহার করছে। আমি আসবো কংগ্রেসের কাছে, কংগ্রেসের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছিল। আমি সেই জায়গা থেকে একেবারে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গে আসবো। যে কথা উনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল কংগ্রেসের নেতা সুরজেওয়ালাকে, এবং তিনি বলেছিলেন যে হঠাৎ করে সিবিআই এর যে তৎপর হয়ে উঠলো সেটা তাদের কাছেও সন্দেহজনক। একমত? একদমই একমত না। আমি একটু আপনাকে ভিন্ন মত পোষণ করে একটু বলছি যে যখন রোজভ্যালি তদন্তটা শুরু হয়েছিল তো আজকের ডেট অবধি যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে গিয়ে থাকে তাহলে এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হলো না, তাহলে কি রাজনৈতিক সখ্যতা ছিল মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর? ততদিনই অ্যারেস্ট হয়নি যতদিন রাজ্যসভার বিল পাস থেকে শুরু করে মোদি ভাই আর দিদি ভাইয়ের যে প্রেম ভালোবাসা ছিল সেইগুলো চলছিল। হট করে যখন মমতা ব্যানার্জি ডিমানিটাইজেশন নিয়ে বিক্ষোভ করলেন বা বিদ্রোহ করার চেষ্টা করলেন তখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করা হলো। এটা প্রতিহিংসার প্রশ্ন নেই। এখানে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই যে তদন্ত কমিটি করেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার ডাকা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখানে যাননি। এবং একটা কথা পরিষ্কার আমাকে শেষ করতে দিন, আমি সেটাই আপনার কাছে একটু ক্ল্যারিফাই করছি, আপনার কাছেই আসবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তখনই অ্যারেস্ট করা হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলের ইস্যু। একদমই তা না। নোট বাতিল যে কথা বললেন আমি সে কথা বলছি না। আমি বলছি প্রতিবাদের ভাষাটা দিল্লি থেকে রাহুল গান্ধী শুরু করেছিল, মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছিলেন, কিন্তু দুটো আলাদা স্তর ছিল। তাহলে কি এটা মেনে নিতে হবে যে মমতা ব্যানার্জির সাথে বিজেপির খুব সখ্যতা ছিল বলে এতদিন সুদীপ ব্যানার্জি অ্যারেস্ট হয়নি? প্রতিহিংসার রাজনীতি না, যিনি চুরি করেছেন তাকে চোর বলতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, 406 বিজেপির মানে ইঙ্গিতে চলছে না। সিবিআই তো বিজেপির ইঙ্গিতে সবসময় চলছে, কেন কেন্দ্রীয় সরকার? তাহলে আবার এই কথাটা কি করে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বিজেপির ইঙ্গিতে চলছে বলছেন, আবার বলছেন যে সিবিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়? না, এটার ক্ষেত্রে পার্টিকুলার এই কেসটার ক্ষেত্রে এখানে তো সুপ্রিম কোর্ট বিজেপির ইঙ্গিতে চলছে না। না, সুপ্রিম কোর্ট এখানে অবজারভেশনে আছে। এখানে সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটাকেই দেখছে। অন্যান্য ক্ষেত্রের ক্ষেত্র আলাদা, প্রেক্ষিত আলাদা, তার প্রেক্ষাপট আলাদা। এই প্রেক্ষিতটায় বিজেপির নির্দেশে চলছে না, মানে যে অভিযোগটা তৃণমূলের, যে বিজেপির নির্দেশে এটা করা হয়েছে, আপনি কি তার সঙ্গে একমত? আমি তার সাথে সহমত না। তার মানে বিজেপির বক্তব্য যেটা, যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে, একটা স্বাধীন তদন্ত, সেই স্বাধীন তদন্ত এবং সেই স্বাধীন তদন্তের প্রথম যিনি মুখ ছিলেন তার নাম আব্দুল মান্নান, আমাদের কংগ্রেসের নেতা। হ্যাঁ ঠিক আছে, আমি সেটা বলছি না। আমি বলছি এই মুহূর্তে বিজেপির নির্দেশে নয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্তের কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, সে কথা বলছেন? সে কথাই বলছি আপনাকে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 120B ক্রিমিনাল কনস্পিরেসির একটা চার্জ আনা হয়েছে। ক্রিমিনাল কনস্পিরেসির এমন একটা চার্জ, তাই তো? তাহলে এই কেসটার মধ্যে বিজেপি নেই, কংগ্রেস তাই মনে করে, তাই তো? কংগ্রেস মনে করছে এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, আইনের পথে চলবে। বিজেপি নেই। আপনার কথা থেকে পাওয়া গেল মানে সায়ন্তন হয়তো খুশি হবেন যে তাদের বিরোধী কংগ্রেস তাদের এরকম একটা সার্টিফিকেট দিচ্ছে। সায়ন্তন, কি মনে হচ্ছে কংগ্রেসের এই বক্তব্যকে? কংগ্রেসের যেটা বড় সমস্যা, এখানে রাজ্যের প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিনিধিকে ডিনাই করেন, কেন্দ্রীয় প্রতিনিধি আর এক রাজ্যের নেতাকে ডিনাই করেন। এ খুব বোঝা খুব কঠিন আমার পক্ষে। আমি এত বড় রাজনৈতিক ভাষ্যকার নই যে তাদেরকে আমি অ্যানালিসিস করতে পারবো, এই ক্ষমতা আমাকে এখনো কেউ দেননি। আর যে কথা বললেন সোমনাথ সিংহ রায়, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাই তো বলছেন? যদি কংগ্রেস কথা বলছে না, আমরা এখন দেখতে পাচ্ছি। আমি সায়ন্তনের বক্তব্য শুনতে চাই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিচ্ছে, যেখানে ভালো মনে যেখানে অর্ডার দিয়ে সুপ্রিম কোর্ট যেটা ভালো করবে সেখানে তাই করবে। কংগ্রেস কি সুপ্রিম কোর্টকে পরিচালনা করবে? না, বুঝতে পেরেছি। আপনি যে কথা বলছেন বিজেপি এর মধ্যে নেই, এর মধ্যে সুপ্রিম কোর্ট আছে। বলুন, তৃণমূল বলছে এর মধ্যে বিজেপি আছে, আপনি বলছেন না বিজেপি এর মধ্যে নেই। আমি বলেছি বিজেপি আছে নেই, আমি বলছি সুপ্রিম কোর্টের মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে তো বিজেপি নেই। সুপ্রিম কোর্ট থাকলে তো বিজেপি থাকবে না। আমি সায়ন্তনের কথা শুনি। সায়ন্তন, কি মনে হচ্ছে? না, আর বেশি দিন দেরি নেই, যেদিন হয়তো তৃণমূলের নেতারা এভাবে বলবেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি বিজেপির কথাই চলছেন, সেদিন হয়তো মানে সেই ভয়ঙ্কর ব্যাপারটাও আমাদের দেখতে হতে পারে। তার জন্য আমি বারবার একটা কথা বলছি যে দেখুন, এখন এত আলোড়ন হচ্ছে, যখন এত মানুষ সর্বশান্ত হয়েছিলেন তখন এই ধর্না টর্না গ্রেপ্তার করতে হবে এই দাবিতে তো মিছিল হয়নি।
এই দাবিতে তো মিছিল হওয়া দরকার ছিল। যারাই করুক, সেন্ট্রাল এজেন্সি করুক, স্টেট এজেন্সি করুক, রাজীব কুমার করুন, ইডি করুন, এই যে সমস্ত ব্যক্তির চিটফান্ডের নাম এখন আসছে, বড় বড় ব্যক্তির নাম আসছে যুক্ত, প্রভাবশালী, আমরা কখনো নাম পাচ্ছি কখনো পাচ্ছি না। পশ্চিমবঙ্গের সব থেকে বড় দল তৃণমূল কংগ্রেস, জনগণের ভোটে তারা দ্বিতীয়বার নির্বাচিত। তৃণমূলের উচিত ছিল তো এই ধর্নাগুলো তখন করার, যে এখনই এদের গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার হলো না? কেন চিটফান্ডের অমুক মালিক, অমুক প্রভাবশালী ব্যক্তি, যে কোনো দলের থাকুন, তৃণমূলের হন, কংগ্রেসের হন, এমনকি যদি বলেন বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি, অমুক তমুক, আব্দুল মান্নান, যত ব্যক্তি থাকুক, প্রমাণ এই যারা সিবিআই কেন গ্রেপ্তার করছে না? কান্নাকাটি শুরু হয়ে গেল কবে থেকে? যেদিন থেকে সিবিআই গ্রেপ্তার করলেন দুজন সাংসদকে। এবং গ্রেপ্তার করলেন মানে কি, এই 120B ক্রিমিনাল কনস্পিরেসি বলে, আমি আইন সত্যি অত আইনের ছাত্র নই, বলতে পারবো না, কিন্তু আমার কাছে একটা সিম্পল প্রশ্ন, আমার জিজ্ঞাসা, সিম্পল প্রশ্ন। আজকে ত্রিপুরার রাজ্যপাল আছেন তথাগত রায়, তাকে মমতা ব্যানার্জি সরকার 307 কেসে গ্রেপ্তার করেছিল। 307 কেস, খুব মারাত্মক কেস আমরা জানি। পরের দিন কোর্ট তাকে জাস্ট প্রডিউস করার সাথে সাথে বেল দিয়ে দেয়, কারণ কোনো মিনিমাম এভিডেন্স মমতা ব্যানার্জি সরকার দিতে পারেননি। আমাদের বর্তমান রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ, রাহুল সিনহা, দুজনের বিরুদ্ধেই বিস্ফোরক দ্বারা মামলা করেছে, যেটা নাকি গুলি বোমা নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা করেছে, এভাবে নাকি করেছে। আমি তো এটা বুঝতে পারছি না যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি সব কনস্পিরেসি করলো, সিবিআই সব কনস্পিরেসি করলো, তাপস পালের বিরুদ্ধে করলো, কিন্তু 14 দিনের জুডিশিয়াল কাস্টডি কেন হলো? আমি আসবো সোমনাথ বাবুর কাছে একটু শুনে নিই এর উত্তরটা। না আইন কি বলবে, আমি আইনের ছাত্র নই, আইন সম্বন্ধে তত ওয়াকিবহল নই, কিন্তু এই জিনিস তো নতুনত্ব নয়, আমরা তো নতুন দেখছি না। আমি তো বলছি মদন মিত্রর মতো জনপ্রিয় নেতা, যার বিরুদ্ধে কোনো এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের একটু উত্তরটা চাইবো আপনার কাছ থেকে। চার্জশিটে নাম পর্যন্ত দেওয়া হয়নি, দিনের পর দিন শুধুমাত্র প্রভাবশালী বলে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আইনের সেরকম কোনো ধারা আছে যাতে যিনি অভিযোগ করছেন তিনি যদি বলেন উনি প্রভাবশালী, তাহলে তাকে আটকে দেওয়া হবে। শুধুমাত্র এই একটা কথার উপরে দিনের পর দিন জেল কাটতে হয়েছে যে নেতা, তিনি জনপ্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের, তার নাম মদন মিত্র। একইভাবে কোনো একটা ধারাতে ডেফিনেটলি এইভাবে আটকে রাখার সুযোগ আছে, এবং সেই ধারাটাকে অপব্যবহার করছে সিবিআই। এই কথাটাই আমি প্রথমে আপনাকে বলতে চেয়েছিলাম, আইন এবং আদালতকে অপব্যবহার করছে। আরেকটা প্রশ্ন রেখেছে সায়ন্তন, সোমনাথ বাবু আপনার জন্য, যে এতদিন ধরে এই বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন? আমি শুনুন, আমি কারোর প্রশ্নের উত্তর দেবো বলতে বসিনি, আমাকে আমার কথা বলতে দেবেন দয়া করে। আমার প্রশ্ন, আপনার কাছে কি এই প্রশ্নটার উত্তর নেই? উত্তর আছে, ডেফিনেটলি আছে, আমাকে বলতে দিন। আমার তো প্রশ্ন অন্য জায়গাটা। আমার প্রশ্নটা তখন খাটে শুধুমাত্র দুই একটা, সুপ্রিম কোর্ট বোধহয় 73খানা কোম্পানির এগেনস্টে সিবিআইকে বলেছিল সম্পূর্ণ যে এই পদ্ধতিতে এগিয়ে যেতে, তদন্ত করতে। 73টা কোম্পানির বিরুদ্ধে বলেছিল, এবং শুধুমাত্র সেটা পশ্চিমবঙ্গের নয়, অন্যান্য অনেক রাজ্য আছে, আসাম, ত্রিপুরা, এটা উড়িষ্যা, সব রাজ্যে কোনো জায়গার নেতারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। তার কারণ বোধহয় এই চিটফান্ডগুলোর সাথে কোনো রাজ্যের কোনো সরকার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দেখেছি, কোনো একজন অর্থনৈতিক কোনো একজন এই চিটফান্ডের মালিকের সাথে ফ্যাক্টরি উদ্বোধন করতে ত্রিপুরাতে, তাদের ডেকে একটা প্রশ্ন পর্যন্ত করা হচ্ছে না। যখন মমতা ব্যানার্জি আজকে এই নোটবন্দির বিরুদ্ধে বলতে আরম্ভ করলেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের একজন পর একজন নেতা, উত্তরটা দেবেন, বিশ্বনাথ উত্তর দেন। বিশ্বনাথ আরো একটা দেখবেন, যে কোনো নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র অর্থনৈতিক কেলেঙ্কারিতে যুক্ত করবার জন্য বিজেপি অফিস থেকে কখনো ক্যাসেট, কখনো কোনো মন্ত্রীকে অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র অপদস্থ এবং কালিমালিপ্ত করা ছাড়া আর কোনো কাজ কিন্তু বিজেপি এই মুহূর্তে করছে না পশ্চিমবঙ্গের বুকে। আর এই রূপা গাঙ্গোপাধ্যায় বা বাবুল সুপ্রিয় সম্পর্কে আপনাদের যে অভিযোগ, এতদিন সেগুলো সামনে আসেনি কেন? অভিযোগ করে কি হবে? অভিযোগটা করে কি হবে? অভিযোগটা এখন করা হচ্ছে কেন? আগে অভিযোগ করলে একই হতো, এখন যা হচ্ছে তাই হতো। সুতরাং একদম অভিযোগ না, এটা বলা হচ্ছে যে তোমরা আমাদের, না আগে বলেননি, এখন বলছেন। ডেফিনেটলি আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হলো বলে আপনারা বলছেন। নোটবন্দির পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি আসবো বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ কিভাবে দেখছেন? মানে আমি বলছি যে তুমি এই যে তরজাটা দেখছো তৃণমূল এবং বিজেপির, এটা প্লেইং টু গ্যালারি, মানে এটা কিন্তু চলবে। এটা বিজেপির তরফ থেকেও চলার সম্ভাবনা প্রবল, এবং তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের অভিষ্ট লক্ষ্য হলো জাতীয় রাজনীতিতে নিজেকে আরও প্রাসঙ্গিক করে তোলা, মোদি বিরোধী একটা অবস্থান শক্তিশালী করা, আর অন্যদিকে বিজেপি রাজ্য রাজনীতিতে অন্যতম শক্তি হয়ে ওঠা।
এবং তুমি জানো যে বামেরা ক্রমশ দুর্বল হয়েছে, বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়েও সেটা উপনির্বাচনেও দেখা গেছে। বহুদিন পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সিপিএম এবং বিজেপির 20 দাঁত উপরে ফেলতে হবে কথা বলেছে, মানে সিপিএম এতদিন তার জিভে আসেনি আমরা দেখলাম। মানে তুমি যদি লক্ষ্য করো যে এখন ভার্চুয়ালি তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু সিপিএম এর নামটা পর্যন্ত নেয় না। সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা যে রাজনৈতিক বক্তব্যগুলো রাখে তার প্রায় 100%ই প্রায় এখন বিজেপি দখল করে আছে। অন্যদিকে বিজেপিও তার কর্মসমিতিতে এই প্রথম পশ্চিমবাংলা নিয়ে একটা আলাদাভাবে চ্যাপ্টার খুলেছে বলা যায়। ফলে এই যে মানে একটি রাজনৈতিক দল আঞ্চলিক জায়গা থেকে জাতীয় রাজনীতিতে ঢুকতে যাচ্ছে, বাংলার দিল্লি দখল, আর অন্যদিক থেকে দিল্লির মসনদে যারা আছেন তারা বাংলা দখলের লড়াইয়ে নেমেছে। ফলে এটা কিন্তু একটা রাজনৈতিক তরজা, এই তরজাটা স্টুডিওতে তুমি লাস্ট কিছুদিন ধরে চালাচ্ছ, আগামী অনেক দিন চালাতে হতে পারে। এমন হতে পারে যে এই তরজাটা হয়তো মানে তার একটা গুরুত্বপূর্ণ বাদ যদি তুমি আমায় বলো, তাহলে গণতন্ত্রের মজাটা হলো যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের একটা কিছু রায় বোঝা যায়। উত্তরপ্রদেশ সমেত আগামী যে 5টি রাজ্যে নির্বাচন, সেটা কিন্তু নোটবন্দির প্রশ্নে যে লড়াইটা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই স্টপ হয়ে যাবেন, মানে মোদি যদি যেতে তাহলে স্টপ হয়ে যেতে হবে, পরিষ্কার কথা। মানুষের রায়ের প্রেক্ষিতেই এই ভোটটা হচ্ছে নোটবন্দির পরে। আর উল্টো দিকে নরেন্দ্র মোদী যদি পরাজিত হন, অর্থাৎ উত্তরপ্রদেশ সমেত বিভিন্ন রাজ্যে যদি বিজেপির পরাজয় ঘটে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তরজাটাকে, নোটবন্দির যে আন্দোলন, বিরোধী আন্দোলন, ওটাকে অনেক দূর নিয়ে যাবে। আমরা এই আলোচনাতেই থাকবো, উঠে আসবে আরো বেশ কয়েকটি প্রসঙ্গ। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ টাইম।